আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান, ডাটা এন্ট্রি অপারেটর। তো আমি আজকে কিছু বিষয়ে কথা বলবো যে আমি অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম রিজিয়নের দপ্তরে কর্মরত আছি। তো আমাকে 17 সেপ্টেম্বর 2024 তারিখে আমার ঢাকার দপ্তর থেকে চট্টগ্রাম যান্ত্রিক বিভাগে বদলি করা হয়েছে। তো আমি কিছু বিষয়ে উত্তর দেব। প্রথমত হচ্ছে কি যে আমাকে যে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করা হলো সেটা কতটা আইনসম্মত আর কতটা প্রশাসনিক প্রয়োজনে। দ্বিতীয় বিষয় আমি যেটা করব যে আমি কি স্বৈরাচারের দোসর ছিলাম নাকি ছিলাম না। তাহলে আমি প্রথমে আসি যে আমার ঢাকা থেকে চট্টগ্রামে এই বদলির বিষয়টা কতটা প্রশাসনিক প্রয়োজনীয়তা জন্য আর কতটা হয়রানি করার জন্য। এখন দেখি যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের বদলির জন্য একটা নীতিমালা রয়েছে। সেটা কি যে 2024 সালে আপনার মন্ত্রী পরিষদ কর্তৃক গৃহীত এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি সংক্রান্ত বিষয়ে নীতিমালা জারি করেন। তো সেখানে কি আছেন আমরা দেখি যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বদলি জায়গায় পদে কর্মচারীকে বদলির প্রয়োজন হইলে প্রথমে তাহাকে একই কর্মস্থলের অন্য অফিসে বদলি করা যাইতে পারে। খ নম্বর আছে কি যে অন্য অফিসে বদলির সুবিধা না থাকলে নিকটতম অফিসে। তারপর 3 নম্বর হচ্ছে কি তাহাদের বেলা বদলির জন্য নির্দিষ্ট সময়সীমা থাকিবে না। তারপরে ঘ শুধুমাত্র প্রশাসনিক প্রয়োজনেই এই 2 শ্রেণীর কর্মচারীকে বদলি করা যাবে। এই নীতিমালার পাশাপাশি একজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী যেহেতু তাদের বেতন খুবই কম, তো এইসব বিষয় বিবেচনা করে নির্দেশনা রয়েছে যে পারতপক্ষে নিজ জেলায় পদায়ন করা। তা এখন আমি আসি যে এই নীতিমালাগুলা আমার বদলির ক্ষেত্রে মানা হয়েছে কিনা। প্রথমে যে আমি দেখি যে আমি একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী, আমার নিজ জেলা ঢাকা। তো আমাকে ঢাকায় অসংখ্য অফিস রয়েছে, সেখানে বদলি করার যেত। আপনারা জানেন পানি ভবন এবং হাইড্রোলজি, পদ্মা ভবন, গোরানচট বাড়ি। তো ঢাকায় অসংখ্য অফিস রয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদ অনেক খালি রয়েছে। তার মানে কি যে সরকারি নীতিমালা আমার ক্ষেত্রে ভঙ্গ করা হয়েছে। আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বদলি করলে যাব ইনশাল্লাহ, কিন্তু আমার বদলির ক্ষেত্রে শুধু এরকম না, এরকম 80 থেকে 90% ক্ষেত্রেই দেখা গেছে হয়রানিমূলক বদলি করা হচ্ছে। তো এখানে আইনের বিষয় রয়েছে কি যে এই নীতিমালাগুলা যদি ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে হয়রানিমূলক হিসেবে ধরা হইবে এবং এই সিদ্ধান্ত লঙ্ঘন করাকে অসদাচরণের শামিল করা হয়। তাহলে আমাকে প্রথমত হচ্ছে কি যে আইনগতভাবে আমাকে বদলির ক্ষেত্রে যে বিষয়ে বিবেচনা করা হইবে সেগুলো আমলে বা বিবেচনায় নেওয়া হয়নি। এখন 2 নম্বর বিষয় হচ্ছে যে স্বৈরাচারের দোসর কিনা। আপনারা জানেন যে একটা সময় ছিল যখন গণতান্ত্রিকভাবে কথা বলার মতো স্পেস ছিল না। তো আপনি দেখবেন যে অনেকেই ইচ্ছাকৃতভাবে, অনেকে অনিচ্ছাকৃতভাবে হয়তো বা বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়। তবে আপনি দেখেন যে
এই 5ই আগস্টের অনেক আগেই, জুলাই থেকে আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব পেজ সব জায়গাতেই আমি অন্যায়ের বিপক্ষে বলেছি কিনা, যারা আপনারা টেকনোলজি বুঝেন তারা একটু যাচাই বাছাই করলেই দেখতে পাবেন। আমি শুধু অনলাইনেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম না, আমার এলাকার সবাই জানে আমি ফিজিক্যালি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিনা। আপনারা আশা করি আমার এই দোসরের বিষয়টা উত্তর পেয়েছে। তারপরে আসি এর বাইরেও, যে আপনারা জানেন যে আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে ঢাকা উত্তরাতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছি। এটা আমাদের বিধি অনুযায়ী বোর্ডের অনুমতি নিয়েই করতেছি। তো বন্ধের সময় আমার ক্লাস থাকে। তো আমার বদলির ক্ষেত্রে আমি যদি চট্টগ্রামে থাকি তাহলে আমার জন্য শুক্র শনিবারে ঢাকায় এসে ক্লাস করাটাও কি সম্ভব না, অনেক ক্ষেত্রে আমার জন্য হয়রানিমূলক। তারপরে দেখতেছি কি যে আমার ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়নি। সেটা কেমন, যে আমার একটা ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার মা আছে, তারা সবাই ঢাকাতেই থাকেন। আর আপনারা জানেন যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঢাকার দপ্তরগুলা বেশিরভাগই সময়ে খালি থাকে। কারণ কি, যে সবাই তার নিজ নিজ জেলায় যেতে চায়, যার জন্য ঢাকাতে দেখা গেছে সিটি এমনি অনেক ফাঁকা থাকে। তা আমি যেহেতু ঢাকার স্থায়ী বাসিন্দা, সেক্ষেত্রে আমার যে পরিবারের বিষয়, আমার মানবিক বিষয়, আমার অর্থনৈতিক বিষয়, তো এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। আর সবার শেষে বলবো যে বাংলাদেশের বর্তমান যেই গণতান্ত্রিক পরিবেশ বা একটা নির্দলীয় সরকার এসেছে, এটা কিন্তু শুধু বিশেষ কোনো দল অর্জন করেনি। তো এইখানে যেমন বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ডানপন্থী, বামপন্থী, নিরপেক্ষ এবং যারা সত্যিকার অর্থে বিবেকবান, তো সবাই ছিল। তো এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে কি আবার সচেষ্ট থাকতে হবে, যাতে নতুনভাবে আমরা আবার শৃঙ্খলিত হয়ে না যাই। আমাদেরকে জোরপূর্বক কেউ কারো দলে থাকতে বাধ্য না করো। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, তাহলে অন্যায়কারীরা অন্যায় করতে ভয় পাবে। সবশেষে একটি কথা, আমার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রত্যেকটা ভাই বোন, যদি কেউ যখনই কোনো বিপদে পড়ে আমার জানা মতো আমাকে জানালে আমার সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করি। এবং এই চেষ্টা করতে গিয়ে আমি অতীতেও উদাহরণ রয়েছে যে নিজেও ভুক্তভোগী হয়েছি, এখনও হচ্ছি। তারপরও আমি যেহেতু আমার ব্যক্তি স্বার্থে কারো উপকার করি না, আমি করি মানবিক বিষয়কে মাথায় রেখে, ধর্মীয় বিষয়কে মাথায় রেখে। তাই আসুন আমরা পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী সকলেই আইনের প্রতি নিরপেক্ষ থাকি, আর রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।